ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কানাডার বসন্তে অফিসিয়ালি সবাইকে স্বাগত জানাচ্ছি। খাতা কলমে আমাদের বসন্ত শুরু হয়েছে গতকাল থেকে, মার্চের 20 তারিখ থেকে। আজকে 21শে মার্চ 2019। আজকের তাপমাত্রা হচ্ছে আমাদের 12 ডিগ্রির মতো। এটা আমাদের জন্য খুব আরামদায়ক তাপমাত্রা। কানাডায় 2 বছর কাটিয়ে আমাদের মনে হয়েছে এই 10 থেকে 20 ডিগ্রির মধ্যে যখন তাপমাত্রা থাকে, প্লাস তাপমাত্রা 10 থেকে 20, এই সময়টা হচ্ছে কানাডার মানে আমাদের আলবার্টা এডমন্টনে খুবই সব থেকে আরামদায়ক টেম্পারেচার। কারণ এখানে যখন 30-এর কাছে চলে যায় সেটা আবার অনেক বেশি গরম লাগে। এইটা আমরা গরমের দেশ থেকে এসেছি, কিন্তু তারপরেও এখানে কানাডায় না আসলে টের পেতাম না গরমটাও এখানে অতি বাজে গরম, আর ঠান্ডা তো ভয়ানক ঠান্ডা। বেস্ট টেম্পারেচার হচ্ছে যখন +10 থেকে +20-এর মধ্যে, +10 থেকে +20-এর মাঝে তাপমাত্রাটা থাকে। আমরা সেই সময়টাই এখন ক্রস করছি। সেই অর্থে এখন আমরা বেস্ট ওয়েদারের টাইমটায় জাস্ট স্টেপ ইন করলাম। আশা করি আগামী কয়েক মাস, আগামী 1-2 মাস টেম্পারেচারটা এমন থাকবে, তারপরে আবার বেশির দিকে যাবে। তারপরেও সব মিলে খুব ভালো টেম্পারেচার থাকবে আগামী 7 মাস ইনশাল্লাহ। পার্কে বসার আবার সুযোগ হয়েছে। আমি শেষ পার্ক থেকে ভিডিও করেছিলাম গত বছর অক্টোবরে, আমার মনে আছে লাস্ট উইকে। তারপরে তো নভেম্বরে দেশে গেলাম। ডিসেম্বরে আসার পরে আর পার্কে বসার কোনো সুযোগ ছিল না। পুরো টেবিল চেয়ার, পার্কের সমস্ত বেঞ্চও বরফ দিয়ে মোড়া ছিল। কিন্তু আমরা আবার মার্চ থেকে বসার সুযোগ পাচ্ছি। বাচ্চারা এখন পার্কে এসে খেলাধুলা শুরু করবে উইকেন্ডগুলোতে বা উইকডেজেও। স্কুলের ওদের রিসেস টাইমে ওরা সবাই পার্কে চলে আসে। অসংখ্য প্রশ্ন জমা হচ্ছে প্রতিদিন ভিডিওগুলোতে। আমি দুঃখিত যে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, সব প্রশ্ন পড়াও সম্ভব হয় না। তারপরেও যেগুলো চোখে পড়ে বা যেগুলো আমার মনে হয়, আমি দুটো ব্যাপার প্রশ্নের ক্ষেত্রে, একটা হচ্ছে যে আমি উত্তর দিতে পারি কিনা, সেটার উত্তর আমি জানি কিনা, আর সেকেন্ড হচ্ছে যে আমার চোখে পড়েছে কিনা। তো চোখে পড়েছে যে প্রশ্নগুলো এবং আমার উত্তর মোটামুটি জানা আছে, সেগুলো নিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকে এরকম 7টা প্রশ্ন নিয়ে চট করে একটা প্রশ্নোত্তর পর্ব। প্রথম প্রশ্ন করেছেন ইমন। উনি জানতে চেয়েছেন কোন ব্যাংকের সার্টিফিকেট এক্সপ্রেস এন্ট্রির জন্য বেশি প্রেফারেবল, প্রাইভেট ব্যাংক নাকি সরকারি ব্যাংক? আমার মনে হয় না এখানে প্রাইভেট ব্যাংক বা সরকারি ব্যাংক বলে আলাদা কোনো বিষয় আছে। আপনি যে কোনো ব্যাংক থেকে আপনার সার্টিফিকেট পাঠাতে পারেন। লক্ষ্য রাখতে হবে সেটি যেন ব্যাংকের প্যাডে হয় এবং যে কর্মকর্তা আপনাকে সার্টিফিকেটটা ইস্যু করছেন, ওনার নাম, ওনার পদবি, ওনার টেলিফোন নাম্বার এবং ওনার সিগনেচার, এই 4টা জিনিস ব্যাংকের প্যাডে থাকতে হবে। সেটা এখন একটা প্রাইভেট ব্যাংক হোক, একটা সরকারি ব্যাংক হোক, এটাতে কোনো কিছু পার্থক্য করবে না। পরের প্রশ্ন করেছেন তুহিন হাসান। জানতে চেয়েছেন প্রাইভেট সেক্টরের কোন ডেজিগনেশনগুলো এক্সপ্রেস এন্ট্রির জন্য বেশি প্রেফারেবল। মিস্টার তুহিন, আমার মনে হয় না এরকম কোনো স্পেসিফিক ডেজিগনেশন আছে যে যেই ডেজিগনেশনগুলোর থাকলেই আপনি সুযোগটা আপনার বেড়ে যাবে, এক্সপ্রেস এন্ট্রি হয়ে যাবে। ব্যাপারটা ঠিক তেমন নয়। এনওসিতে শত শত ডেজিগনেশন আছে। আপনি আপনার যে ডেজিগনেশন সেটা এনওসির সাথে মিললেই আপনি এক্সপ্রেস এন্ট্রির জন্য উপযুক্ত, পাশাপাশি যদি অন্য শর্তগুলো আপনি পূরণ করেন। সুতরাং স্পেসিফিক কোনো ডেজিগনেশন এটার জন্য আছে বলে আমি মনে করি না, কিংবা স্পেসিফিক কোনো ডেজিগনেশন থাকলেই আপনার সম্ভাবনার সুযোগ বেড়ে যাবে, সেটা আমার মনে হয় না। পরের প্রশ্ন করেছেন আবদুল্লাহ আল মামুন। উনি জানতে চেয়েছেন যে উনি যদি আলবার্টা আসেন এবং এডমন্টনে আসেন, টু বি স্পেসিফিক, তাহলে এডমন্টনে এসে উনি আমার সাথে দেখা করতে পারবেন কিনা, আমি দেখা করব কিনা। ভাই আবদুল্লাহ আল মামুন, অবশ্যই আমি আপনার সাথে দেখা করব ইনশাল্লাহ। আপনি যখন এডমন্টনে আসবেন আমাকে জানাবেন। পরের প্রশ্ন করেছেন অলোকা। জানতে চেয়েছেন যে পিআর হিসেবে আমি এসে যদি স্টাডি করতে চাই তাহলে কি আমাকে আবার একাডেমিক আইএলস করতে হবে কিনা। জীবন, আপনাকে আবার এসে একাডেমিক আইএলস করতে হবে। আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য, মানে এক্সপ্রেস এন্ট্রির জন্য আইএলস করবেন জেনারেল, কিন্তু এখানে এসে যখন পড়াশোনা করতে চাইবেন তখন আপনাকে আবার একাডেমিক আইএলস করতে হবে। এক্ষেত্রে আমার পরামর্শটা হচ্ছে যে আইএলস একাডেমিকটা আপনি বাংলাদেশ থেকে দিয়ে আসলেই ভালো। কারণ বাংলাদেশে আপনি ট্রেনার, মানে কোচ পাচ্ছেন সহজলভ্য, এত খরচ পড়বে না। আপনি যদি বাংলাদেশে কারোর সাথে 1-to-1 প্র্যাকটিস করতে চান, একগাদা আইএলস ট্রেনিং সেন্টার আছে, ভালো আইএলস টিচার আছে বাংলাদেশে, সেটা এখানে এসে অপেক্ষাকৃতভাবে অনেক বেশি আপনার এক্সপেন্সিভ হয়ে যাবে। আর এখানে এসে যে সময়টা আপনি প্রস্তুতি নেবেন চাকরির জন্য, সেই সময়টা আবার আইএলসের জন্য বরাদ্দ করা, আইএলসের প্রস্তুতি নেওয়া, এইটা একটা সময় চলে যাবে। সেই জন্য ভালো হয় যদি বাংলাদেশ থেকে আপনি একাডেমিক আইএলসের প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিয়ে তারপরে এখানে আসেন। আর এটা তো 2 বছরের জন্য ভ্যালিড থাকবে আপনার এই আইএলসের রেজাল্টটা, সুতরাং নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট। পরের প্রশ্ন আসমা তানহা করেছেন। জানতে চেয়েছেন যে আমি কানাডায় পড়াশোনার জন্য যদি 1 সেমিস্টার পে করে চলে আসি, তারপরে এখানে এসে কাজ করে পরের সেমিস্টার পে করতে পারবো কিনা। আমার মনে হয় না বোন আসমা আপনি এটা পারবেন।
আপনার সর্বোচ্চ আপনি যেটা পারবেন সেটা হচ্ছে যে আপনার থাকা খাওয়ার খরচটুকু হয়তো পার্ট টাইম যে 20 ঘন্টা কাজের জন্য, উইকলি 20 ঘন্টা কাজের জন্য যে আপনি অ্যালাউড থাকবেন, সেটা দিয়ে আপনার সর্বোচ্চ থাকা খাওয়ার খরচটুকু হয়তো তুলতে পারবেন। মনে রাখতে হবে আপনাকে যে পড়াশোনার খরচ যেখানে খুবই বেশি, এইটা আসলে পার্ট টাইম কাজ করে আপনি এই খরচ যোগান দিতে পারবেন না। খরচটা বাংলাদেশ থেকে রেডি করেই স্টুডেন্ট হিসেবে কানাডায় আসা উচিত। পার্ট টাইম কাজ করে আপনি হয়তো জাস্ট নিজের থাকা খাওয়াটা সাপোর্ট করতে পারবেন সর্বোচ্চ। পরের প্রশ্ন করেছেন ফয়সাল শহীদুল। ওনার কানাডায় যে আত্মীয় স্বজন আছেন তারা যদি ওনাকে কোনো জব অফার নিয়ে দিতে পারেন তাহলে সেটা এক্সপ্রেস এন্ট্রিতে ওনার স্কোরকে বাড়াবে কিনা। হ্যাঁ ভাই শহীদুল, আপনাকে কেউ যদি জব অফার নিয়ে দিতে পারে, সেটা আত্মীয় স্বজন হোক, বন্ধুবান্ধব হোক, পরিচিত যে কেউ হোক, অবশ্যই আপনার এক্সপ্রেস এন্ট্রিতে স্কোর বেড়ে যাবে অনেক, এবং সেটা সম্ভাবনার সাথে সাথে বাড়িয়ে দিবে আপনার এক্সপ্রেস এন্ট্রির কেসটা পজিটিভ হওয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে জব অফার ওনারা নিয়ে দিতে পারবেন কিনা, এটা এত সোজা বিষয় নয়। যদি ওনারা পারেন আপনার সাথে এমপ্লয়ারকে কানেক্ট করিয়ে তারপরে আপনার জন্য জব অফার ম্যানেজ করতে, তাহলে তো খুবই ভালো। এটা মানে হলে খুব ভালো, কিন্তু এটা হওয়া এত সহজ নয়। দ্যাটস দ্য আইডিয়া। আজকের পর্বে শেষ প্রশ্নটি করেছেন মোহাম্মদ জামান। উনি জানতে চেয়েছেন যে ইএসএল টিচার হওয়ার জন্য ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করাটা এখানে জরুরি কিনা, আবশ্যক কিনা। মিস্টার জামান, এটা একদমই জরুরি নয়। আপনি যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো বিষয়ে পড়াশোনা করে এসে এখানে ইএসএল টিচার হতে পারবেন। মনে রাখতে হবে 3টা বিষয় এখানে জরুরি। এক, আপনার ইংলিশে সত্যি ভালো হতে হবে, খুবই ভালো হতে হবে, ভেরি আপ টু দ্য মার্ক হতে হবে ইংলিশ স্কিলসটা আপনার এই ইএসএল টিচার হওয়ার জন্য এখানে। 2, আপনার অভিজ্ঞতা থাকতে হবে ইএসএল টিচিং ফিল্ডে, সেটা আপনার নিজের দেশে হোক অন্য কোনো দেশে হোক, সেটা লাগবে এখানে। 3 নাম্বার হচ্ছে একটা ইএসএল সার্টিফিকেশান থাকতে হবে, এবং সেটা কেনেডিয়ান সার্টিফিকেশন হলে সব থেকে ভালো। সুতরাং আপনি যদি কানাডায় এসেই প্রথমেই টিচিংয়ের জন্য না চেষ্টা করে, প্রথম যদি একটা 3 মাস 6 মাস সময় নিয়ে এখানে একটা ইএসএল সার্টিফিকেশান, যেমন সেটা টেসেল সার্টিফিকেশন হতে পারে, সেল্টা সার্টিফিকেশন হতে পারে, এরকম একটি কেনেডিয়ান সার্টিফিকেশন আপনি এখানে অর্জন করেন, তাহলে এইটা আপনাকে হেল্প করবে চাকরিতে ল্যান্ড করার জন্য। এই ছিল আজকের ছোট্ট প্রশ্নোত্তর পর্ব। সময় দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।